আমার জীবনে বসন্ত তুমি গল্পের দ্বিতীয় অংশ। কলেজের প্রোগ্রাম খুব বড় করেই হচ্ছে। সিথি চুপচাপ বসে আছে। সিথির কাছে এই প্রোগ্রামটা দেখতে একটুও ভালো লাগছে না। সাহিলের সাথে এক পাশের চেয়ারে বসে আছে সিথি। ওদের সাথে শায়লা, রবি, রবিন, নীরব সবাই ছিল। কিন্তু রবি শায়লাকে ডেকে একটু আলাদা অন্য পাশে গিয়েছে। শায়লা ও রবি একে অপরকে ভীষণ ভালোবাসে। রবির বাবা মা নেই, এতিম একটি ছেলে। কলেজে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই সে পছন্দ করে শায়লাকে। তারপর শায়লার কাছে প্রকাশ করে নিজের ভালোবাসার কথা। শায়লাও রবিকে পছন্দ করত। দুজন দুজনের ভালোবাসার সম্পর্কে জড়ায়। নীরবও চলে যায় দ্বীপের কথা বলে। আসলে নীরব চাচ্ছে সাহিল ও সিথি একা একসাথে থাক। নীরব লক্ষ্য করেছে সিথি থাকতে চায় সাহিলের সাথে। সিথি বারবার তার হাত মোচড়াচ্ছে। সাহিল লক্ষ্য করে পাশ থেকে কয়েকটা ছেলে বারবার সিথির দিকে তাকাচ্ছে। আর সিথি যেন কেমন হাঁসফাঁস করছে। কারণ সিথি বুঝতে পারছে ছেলেগুলো তাকেই দেখছে। এই ছেলেগুলো আজ কয়েকদিন ধরে ওকে বিরক্ত করে। এদের মধ্যে একটি ছেলে সিথিকে বারবার বলেছে সে নাকি সিথিকে ভালোবাসে। সিথি লক্ষ্য করে ছেলেটি সিথির পাশে এসে বসেছে। হঠাৎ করে সাহিলকে ডাক দেয় দ্বীপ। সাহিল উল্টো ঘুরে দ্বীপের দিকে তাকায়। ঠিক তখনই ওই ছেলেটি একটি বক্স ছুঁড়ে দেয়। বক্সটি এসে সিথির কোলের উপর পড়ে। সিথি ভয় পেয়ে যায় আর নিজের এক হাত দিয়ে সাহিলকে স্পর্শ করে। সাহিল সিথির স্পর্শ পেয়ে তাড়াতাড়ি সিথির দিকে ঘুরে বসে। দেখতে পায় সিথির চোখগুলো কেমন যেন হয়ে গিয়েছে। সিথি ভীষণ ভয় পাচ্ছে। তারপর দেখতে পায় সিথির কোলের উপরে একটি বক্স। সাহিল সিথিকে কিছু বলবে তার আগেই দেখতে পায় একটি ছেলে আগ্রহ নিয়ে সিথির দিকে তাকিয়ে আছে। সাহিল বলে, এই ছেলে, সমস্যা কি তোমার? ছেলেটি বলে, ভাইয়া আমি ওকে ভালোবাসি, তাই আজ কয়েকদিন ধরে ওর পিছে পিছে ঘুরছি। ও কোনো জবাব দেয় না, তাই আজ বাধ্য হয়ে নিজের মনের কথা ও কিছু চকলেট ওকে গিফট করেছি, কিন্তু তবুও এই মেয়ে কিছুই নিতে চায় না। সাহিল রেগে বলে, তুমি কি বলতে চাচ্ছ? কি তুমি বুঝতে চাচ্ছ না? এই মেয়ে তোমাকে পছন্দ করে না, তবুও কেন ওর পিছে ঘুরছো? ওর পিছে ঘুরছি ওকে রাজি করিয়েই ছাড়বো। সাহিল চোখ গরম করে ছেলেদের দিকে তাকায় আর বলে, এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও তুমি। ছেলেগুলো সাহিলকে দেখে ভয় পায়। একটি ছেলে বলে, এখান থেকে চল দোস্ত, সিনিয়রদের সাথে ঝামেলা করা যাবে না। ওরা সেখান থেকে চলে যায়। সিথি বলে, ভাইয়া আমি প্রোগ্রাম দেখব না, চলুন এখান থেকে অন্য কোথাও গিয়ে বসি। সাহিল সিথিকে নিয়ে কিছু বলে না, বলে চলো। তারপর দুজন হাঁটতে হাঁটতে গাছের নিচে পুকুর পাড়ে সুন্দর একটি ঘাট বাঁধানো জায়গায় বসে পড়ে। ভাইয়া, এই ছেলেটা আজ কয়েকদিন ধরে আমাকে ভীষণ বিরক্ত করছে। সাহিল বলে, তুমি কাউকে বলনি কেন? সিথি বলে, কাকে বলতাম? সাহিল বলে, কেন আমাকে বলতে? সিথি সাহিলের কথায় চুপ হয়ে যায়। সিথিকে সাহিল প্রশ্ন করে, আচ্ছা তুমি কি সবসময় এমন চুপচাপ থাকো? সিথি বলে, না ভাইয়া, আমি নিজের প্রিয়জনদের সাথে আমি ঠিক কথা বলি, শুধু বাইরের মানুষ ছাড়া। সাহিল লক্ষ্য করেছে সিথি যখন অন্য সবার সাথে থাকে মাস্ক খুলে না, শুধু সাহিলের সাথে থাকলে ও মুখের মাস্ক খুলে ফেলে। সাহিল ও তো পরপুরুষ সিথির জন্য, তবুও সে সাহিলের সামনে এসে মাস্ক খুলে কথা বলে। 1 মাস ধরে সাহিলকে সে চেনে সিথি। সাহিলের সাথে কথা বলতে সাহিলের পাশে থাকতে সিথির ভীষণ ভালো লাগে। ও ভেবে নিয়েছে এই পুরুষটাই তার জীবনের শ্রেষ্ঠ পুরুষ, আর একেই তার চাই। আজ তার আর সাহিল না পেরে সিথিকে প্রশ্ন করে, আচ্ছা তুমি সব সময় আমার মুখের দিকে কি দেখো? আমার চেহারার দিকে তাকিয়ে থাকো, কোথায় হারিয়ে যাও? সিথি অপকটে স্বীকার করে, আপনাকে আমার ভীষণ ভালো লাগে ভাইয়া। প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম, আপনার ওই 2 লাল লাল মায়াবী চোখ, সেদিনই আমি আপনাকে ভালো লেগে যায় আমার। আমি কখনো কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাইনি। আপনি আমার জীবনে প্রথম পুরুষ যাকে আমি এই 2 চোখ দিয়ে মন ভরে দেখেছি। তবে হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি এই কথাটা বলবো না, কারণ আমি শুধু আমার স্বামীকেই বলবো ভালোবাসি, আর সেই স্বামী হবেন আপনি। ভাইয়া, আপনি আমাকে বিয়ে করুন। সিথির কথা শুনে সাহিলের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। সাহিল বলে, কি বললে তুমি? জি ভাইয়া, আপনি আমি আপনার বউ হতে চাই।
আপনি আমাকে আজকেই বিয়ে করুন। কারণ আপনার দিকে এভাবে তাকিয়ে থেকে আমার অনেক গুনাহ হয়। তাই চাচ্ছি আপনার অর্ধাঙ্গিনী হয়ে সবসময় আপনাকে দেখার অধিকার নিতে।" সাহিল চিৎকার করে সিথিকে বলে, "জানো তুমি জানো কি তুমি আমার সম্পর্কে? তুমি জানো আমি একটা নেশাখোর ছেলে। সারাক্ষণ মদ খাই। মদ না খেলে আমার শরীর চলে না। আর সেই নেশাখোরকেই তুমি বিয়ে করবে? বিয়ে করতে চাও আমাকে?" সিথির দু চোখ বয়ে পানি পড়ে। পানি পড়ে সাহিল নেশা করছে তার জন্য না। পানি পড়ে সাহিল তাকে ধমক দিয়েছে সেই জন্য। সে কান্না করে দেয়। সাহিল বলে, "বুঝতে পেরেছো আমি নষ্ট ছেলে, খারাপ ছেলে? এখন কাঁদছো কেন? এখন ভাবছো আমাকে বলে ভুল করেছো, তাই না? হ্যাঁ, আমি খারাপ ছেলে। করবে এখন আমাকে বিয়ে? বলো, করবে?" সিথি বলে, "ভাইয়া, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি খারাপ ছেলে সেজন্য আমার চোখে পানি না। আমার চোখে পানি এসেছে আপনার ধমক খেয়ে। হ্যাঁ, আজ যদি আপনি কোনো নারীর সংস্পর্শে থাকতেন, আপনি চরিত্র খারাপ হতো, চুরি ডাকাতি করতেন, তাহলে হয়তো আমি আপনার সাথে জীবনেও বিয়ে করতে চাইতাম না। কিন্তু আপনি নিজের মনের দুঃখ লুকানোর জন্য এই নেশার রাস্তা ধরেছেন। আমি আমার ভালোবাসায় আপনার সমস্ত নেশা ভুলিয়ে দেব। আর ভালোবাসার নেশা আপনাকে এমনভাবে ধরাবো, আপনি মাতাল হয়ে থাকবেন আমার প্রেমে। আমার ভালোবাসায় ওই নেশার দিকে আমি আপনাকে যেতেই দিব না। ভাইয়া, এই যে দেখছেন আমার হাত দুটো চাইছে আপনার হাত ধরতে। আমি আপনার গলা জড়িয়ে ধরে আপনার বুকে মাথা রাখতে চাই, কিন্তু আমি পারছি না। কেন জানেন? আমাদের ধর্মে এটা নেই। আমাদের ধর্মে আছে একটি মেয়ে তার স্বামীকে শুধুমাত্র ছুতে পারবে হালালভাবে। ইচ্ছা হচ্ছে আপনার বুকে মাথা রাখতে, আপনাকে ছুতে। পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে বিয়ে করে নিন না ভাইয়া। আপনার জীবনে আমাকে একটু জায়গা দিন।" সাহিল আবার সিথিকে ধমক দিয়ে বলে, "তুমি পাগল হয়ে গিয়েছো। তুমি সাইকো। তুমি বোঝো আমি কি? বাসায় যাব, নেশা করব, ঘুমিয়ে যাব। তোমার জায়গা কোথায়? আমি আমার জায়গা আপনার অন্তরে করে নিব। নেশা আছে আপনার মাথায়, আর আমি থাকবো আপনার মনে। মাথার চেয়ে মনের শক্তি অনেক বেশি। আপনি ভাববেন না যতদিন লাগবে লাগুক, তবুও আমার ভালোবাসার নেশা অবশ্যই আপনাকে ধরিয়ে দেব। শুধু একটি অনুরোধ রাখুন, আমাকে বিয়ে করুন।" সিথির কথাগুলো নীরব, শায়লা, রবি সবাই এসে শুনে ফেলে। সাহিল ও সিথি নিজেদের মধ্যে এমনভাবে কথা বলছিল যে পিছনে কেউ আছে ওরা সেটা বুঝতেই পারেনি। শায়লা জোরে করে সিথিকে ধমক দেয়। সঙ্গে সঙ্গে সিথি কেঁপে ওঠে। সাহিল বলে, "শায়লা, তোর বোনকে সামলা। তোর বোন পাগল হয়ে গিয়েছে। ওর মস্তিষ্ক চলা বন্ধ করে দিয়েছে।" শায়লা সিথিকে বলে, "সিথি, তোকে তো আমি গতকালকেই বললাম কখনো চাচ্চু তোর বিয়ে মানবে না। আর সাহিল নেশা করে। আমরা সবাই জানি ও যতই ভালো হোক, চাচ্চু চাচিমা কখনো এরকম জামাই তার মেয়ের জন্য মেনে নেবে না। আমাকে মাপ করো বড় আপু। অত্যন্ত দুঃখের সাথে তোমাকে বলছি, আমার পক্ষে ওনাকে না পেলে এই পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। আমি আত্মহত্যা করব। তিলে তিলে নিজেকে শেষ করে দেওয়ার চেয়ে একেবারে মরে যাব। আর আছে বাবা মার রাজি হওয়ার কথা। এই ভাইয়ার মধ্যে কি দোষ আছে? তুমি বলো, ভাইয়া নেশা করে, এটাই তো? কেন নেশা করে তার কষ্টটা তোমরা সবাই জানো, আমিও জানি। আরে, এরকম একজন মানুষকে যদি আমার বাবা মা মেয়ের জামাই হিসাবে পায়, তাদের তো নিজেদেরকে ধন্য ভাবা উচিত। আমি তো তাদের চিনি। তারা যখন জানতে পারবেন এই ভালো মানুষটির হৃদয় সোনায় নয় হীরায় মোড়ানো, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমি একদম খাঁটি হৃদয়ের একজন মানুষকে কিভাবে ফেলে দিব বলো? আমি যদি বেঁচে থাকি আপু, তাহলে ওনারই বউ হব, ওনারই সংসার করব। আর উনি যদি আমাকে বিয়ে না করে, এক্ষুনি এই মুহূর্তে ওই যে পানি দেখছো, এর মধ্যে ঝাঁপ দিব। কারণ তুমি ভালো করেই জানো আমি সাঁতার জানি না। আর দ্বিতীয়ত আমার শ্বাসকষ্ট উঠে আমি মারা যাব। তাহলে তো আর আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। আর সাহিল ভাইয়া, আপনিও বেঁচে যাবেন। সঙ্গে সঙ্গে সাহিল সিথিকে মারার জন্য হাত উঠায়, কিন্তু সাহিলের দিকে সিথি মায়াভরা চোখে তাকায়। সাহিলের হাত কাঁপতে থাকে। সিথির দিকে তাকিয়ে সাহিল চিৎকার করে বলে, "তুমি কেন বুঝতে পারছো না? আমার জীবন নষ্ট। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। সে জীবনের কারোর জায়গা নেই। আমি কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করব না। কোনো মেয়েকে জীবনসঙ্গী করব না।" সিথি বলে, "কোনো মেয়েকে কোনোদিন আপনার জীবনে আমি আসতে দিলে তো? আমিও আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আগামী 7 দিনের মধ্যে
আপনি আমাকে অবশ্যই নিজ থেকে এসে বিয়ে করবেন। আর যদি আমাকে আপনি বিয়ে না করেন, শুধু এসে আমার কবরে এক মুঠো মাটি দিয়ে যাবেন। তারপর শায়লার কাছে এসে সিথি বলে, আপু চলো আমরা এখন বাসায় যাই। নীরব, রবি সবাই অবাক হয়ে যায় এই মেয়ের কথা শুনে। যে মেয়ে কথা বলতে জানে না সেই মেয়ে আজ সাহিলের মতো ছেলেকে থেট দিয়ে গেল। ওরা যেন আসমান থেকে পড়েছে। আজ দুদিন যাবৎ সিথি কলেজে আসে না। সাহিলের কিছুই ভালো লাগে না। সাহিল আজ কলেজে আসলে শুধু সিথিকে তার দু চোখ খুঁজে বেড়ায়। সামনে বসে থেকে তাকিয়ে থাকা সব কিছুই যেন সাহিল মিস করছে। আজ একটা মাস সিথি তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর সাহিল বুঝতে পারে সিথির কথা যখন মনে পড়ে তার আর মদ খেতে ভালো লাগে না। ধীরে ধীরে সাহিলের মদ খাওয়ার পরিমাণ কমে গিয়েছে। নীরব সাহিলের কাছে বসে বলে, বন্ধু, আমি জানি তুইও ভালোবাসিস সিথিকে। তোর চোখে আমি বহুবার সিথির জন্য মায়া দেখেছি। তোর চোখে ওকে দেখার তৃষ্ণা দেখেছি। তাহলে কেন মেয়েটির ভালোবাসা গ্রহণ করছিস না? আর নিজেকে এত কষ্ট কেন দিচ্ছিস তুই? সাহিল বলে, তুই বুঝবি না। আমার এই ব্যর্থ জীবনের সাথে ওর জীবনটা জড়াতে চাই না। ওর মতো ফুলের মতো জীবনটা আমি নষ্ট করতে চাই না। নীরব বলে, ভুল ভাবছিস ভাই। মেয়েটি বড্ড জেদি। আমি দেখেছি ও যদি তোকে না পায় দেখিস নিজেই মারা যাবে। সাহিল চিৎকার করে নীরবের শার্টের কলার ধরে বলে, খবরদার বাজে কথা বলবি না ওকে নিয়ে। একেবারে জানে মেরে ফেলবো তোকে। নীরব বলে, দেখেছিস শুধু কি বললাম তাতেই ক্ষিপ্ত হয়ে গেলি। এরপর বলতেছিস তুই ওকে ভালোবাসিস না। নিজেকে আর ধোকায় রাখিস না। শায়লা, রবি, দীপ সবাই এসে ওদের সাথে টেবিলে বসে। শায়লাকে নীরব জিজ্ঞাসা করে, সিথি কেন আসেনি? শায়লা বলে, এখান থেকে যাওয়ার পর সিথি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তোরা তো জানিস না, ও ভীষণ জেদি মেয়ে। কথা ওর একটাই, ওর সাহিলকে চাই। সাহিলকে না পেলে ও মারা যাবে। ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে সবাই। ও শুধু একবার বারবার একই কথা বলছে, বাবা, সাহিলের মতো এত ভালো ছেলে কোথাও থেকে খুঁজে এনে আমাকে দিতে পারবেন না। সাহিলের খুব কষ্ট লাগে, কিন্তু সাহিল কি করবে? সাহিলের তো করার কিছুই নেই। সাহিল আর আজ কলেজে থাকতে পারে না, বাসায় চলে যায়। যে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। সাহিলের মা বুঝে পায় না ছেলের হঠাৎ কি হলো। সাহিলের মাথায় হাত বুলাতে থাকে। সাহিল বলে, মা, আমার এই নষ্ট জীবনে কোনো সাহিল বলে, মা, তোমার এই ছেলের নষ্ট জীবনে কোনো মেয়ে ভালোবাসতে পারে না। তুমি বলো, আমি ওই নিষ্পাপ মেয়েটিকে কিভাবে বিয়ে করব? কিভাবে আমার জীবনের সাথে জড়াবো? আমি নেশাখোর, আমি মাতাল। আমার মতো একটি ছেলের সাথে নিষ্পাপ মেয়ের জীবনটা কেন জড়াবো? ওর জীবনটা কেন নষ্ট করব? এই অবুঝ মেয়ে কিছুতেই বুঝতে চাচ্ছে না। আর আজ 2 দিন ও কলেজে আসে না। ও নাকি ওর বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। নিজেকে কষ্ট দিচ্ছে আমাকে পাওয়ার জন্য। ওকে না দেখে যে আমি আর থাকতে পারছি না মা। ওর না খেয়ে থাকার কথা শুনে তো আমার তো সব কিছু পাগল পাগল লাগছে। সাহিলের মা বুঝে যায় তার ছেলে কোনো মেয়ের ভালোবাসায় জড়িয়েছে। আর সেটা সে আজ থেকে কয়েকদিন আগেই বুঝেছে। যখন থেকে সে টের পেয়েছে তার ছেলের মদ খাওয়ার পরিমাণ কমে গিয়েছে। প্রতিদিন সকালে সে ছেলের রুম পরিষ্কার করতে যেয়ে 4 থেকে 5টি করে বোতল নিয়ে আসতো বিয়ারের। রাতের বেলা ড্রিঙ্কস করে করে রেখে দিত। আর আজ কয়েকদিন যাবৎ বেশি বোতল পায় না। তখন ওই ভদ্রমহিলা বুঝে গিয়েছিলেন তার ছেলে আস্তে আস্তে ভালো হচ্ছে এবং নিজের স্বামীকেই সেই কথা বলেছে। ছেলেটা ভালো পথে আসছে ভেবে দুজনেই ভীষণ খুশি হয়। কিন্তু তার ধারণা ছিল না তার ছেলে ভালো হওয়ার পেছনে কোনো মেয়ের হাত আছে। সাহিলের মা ভীষণ খুশি হয়ে যায়। ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাপজান, মেয়েটির নাম কি? সাহিল বলে দেয়, ওর নাম সিথি সরকার। আজ কয়েকদিন যাবৎ সিথি ভীষণ অসুস্থ। কারণ সিথি তার বাবা মাকে সাহিলের কথা বলেছিল। তার বাবা জীবনের প্রথম তার গায়ে হাত তুলেছে। আর সেই ভয়ে তার প্যানিক অ্যাটাক হয়েছে। প্যানিক অ্যাটাকে সিথিকে বর্তমানে হসপিটালে ভর্তি আছে। শায়লার বন্ধু বান্ধব সবাই এসেছে। সাহিল, ওর বাবা মা সবাই চলে আসে। সাহিলের পাগল পাগল অবস্থা। সাহিল সিথির কথা জানতে ডক্টরকে যেয়ে জিজ্ঞাসা করে সিথির কি অবস্থা। ডক্টর জানায় প্যানিক অ্যাটাকের কারণে হয়তো মেয়েটা বাঁচতে নাও পারে। শায়লা সাহিলের কাছে এসে কান্না করে আর বলে, ভাই, সত্যি ভুল হয়ে গেছে।
মেয়েটা তোকে সত্যি ভীষণ ভালোবাসে। এই দেখ তার প্রমাণ। শায়লা সিথির ডায়েরিটা সাহিলের হাতে তুঠিয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা হাতে নিয়ে সাহিল বলে, কিন্তু তার আর পড়ার শক্তি হয় না। সেই মুহূর্তে নীরব ডায়েরিটা হাতে নেয়, এটা খোলে এবং নীরব শায়লাকে বলে, আমি পড়ি। শায়লা মানা করে না, বলে পড়। নীরব পড়তে শুরু করলো। সিথি, আমি সিথি সরকার। আজ কোনো ছেলেকে আমার ভালো লেগেছে। এই দু চোখ ভরে তাকে দেখেছি। কখনো কোনো ছেলের দিকে তাকাইনি। জানি পরপুরুষের দেখলে চোখের গুণা হবে। আর এই চোখের গুণা থেকে বাঁচার জন্য কোনো ছেলের দিকে তাকাইনি। আর আজ যখন বদ ছেলেদের হাত থেকে এই ভালো মানুষটি আমাকে বাঁচালো, ঠিক সেই মুহূর্তেই তার ওই লাল লাল চোখের দিকে তাকিয়ে আমি যেন তার প্রেমে পড়ে গেলাম। প্রেম কাকে বলে বুঝতাম না, শুধু জানতাম ভালোবাসা আছে। শায়লা আপু খুব ভালোবাসে রবি ভাইয়াকে। আমি নিজের চোখে রবি ভাইয়ার জন্য শায়লা আপুর ভালোবাসা দেখেছি। তখন থেকে বুঝতে পারি ভালোবাসা কেমন হয়। ওই লাল লাল চোখ দুটো আমাকে রাতে ঘুমাতে দেয়নি। যখনই চোখ বন্ধ করতাম ওই চোখ, ওই চেহারা আমার সামনে ভেসে উঠত। এ আমার সাথে কি হচ্ছে তার সম্পর্কে জানতে পারি। সে দেখতে যত সুন্দর, তার সাথে খুবই ভালো মনের একজন মানুষ। কখনো কোনো মেয়েকে স্পর্শ করা তো দূর, কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। আচ্ছা, এত সুন্দর একটা মানুষকে কি আল্লাহ আমার জন্য তৈরি করেছে? তা না হলে কেন তার জীবনে কেউ আসলো না? তিনি দেখতে এত সুন্দর, মাশাআল্লাহ। তাহলে সে কেন কোনো মেয়ের প্রেমে পড়ল না? হে আল্লাহ, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এত সুন্দর একজনকে আমার জীবনে পাঠানোর জন্য। আমি নিশ্চয়ই অনেক পুণ্য করেছিলাম, তাই তো আমি তাকে পাবো। রাত যেন ফুরাতেই চায় না। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আমি কলেজে যাই শুধু পড়ার জন্য না, তাকে এক ঝলক দেখার জন্য, তার কথা শোনার জন্য। আজকে শায়লা আপুর কাছ থেকে তার সম্পর্কে সব কিছু জানলাম। তারপর বুঝতে পারলাম তার হৃদয়টা সোনায় না, হীরায় মোড়ানো। আমার এই কথাটা ভুল না, একদম সঠিক। আর আজকে কলেজে গিয়ে আমার মনের কথাগুলো তাকে জানিয়ে দেব। আমি লুকোচুরি করে প্রেম করতে পারবো না। বলবো আমাকে বিয়ে করে নিতে। তাহলে ওনার আর আমার কারোরই গুনাহ হবে না। আজকে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তাকেই চাইবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছুই মানুষকে দেয়। আর আমার তো শুধু একটাই চাওয়া, আমাকে যেন সাহিলের মনে জায়গা দেয়। সাহিল ভাইয়া, আপনাকে অনেক অনেক ভালোবাসি আমি। আমার ভালোবাসায় আমার সব দুঃখ মুছে দেব আমি। আর কখনো আপনাকে কষ্ট পেতে দিব না। আপনার সিথি আপনাকে কথা দিচ্ছে। আর হ্যাঁ, বিয়ের পর রবি ভাইয়া ও শায়লা আপুর মতো আমরাও প্রেম করব। আপনি আমাকে বাইকে করে ঘুরতে নিয়ে যাবেন, ফুচকা খাওয়াবেন। জানেন তো, কখনো কারো বাইকে উঠিনি। সবসময় স্বপ্ন দেখতাম আমার বরের বাইকে চড়বো আমি। আমার বরকে এত তাড়াতাড়ি পেয়ে যাব ভাবিনি। আর আপনার বাইকে বসে আপনাকে জড়িয়ে ধরে সারা শহর ঘুরবো। আর আপনার হাতে ঝাল ঝাল ফুচকা খেয়ে চোখ মুখ লাল করব। আপনার সব আকর্ষণ তো আমার ঠোঁটের দিকে। সেই ঠোঁট কাঁপতে থাকবে আর আপনি। তারপরে আর বলবো না, আমার লজ্জা লাগে। আরেকটি কথা, আমি কিন্তু জানি আপনি আর যাই করুন আমার দিকে তাকিয়ে থাকতে আপনার ভালো লাগে। আপনিও আমাকে ভালোবাসেন কিন্তু বলতে চান না। আর আমার চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণ করে আপনাকে আমার ঠোঁট। আপনি সবসময় চান আমি যাতে কথা বলি, ঠোঁট নাড়াই। আর আপনি সেটা মন ভরে দেখতে পারেন। কথা দিলাম এই ঠোঁটের ভালোবাসায় আপনাকে আমি পূর্ণতা দিব। সমস্ত কষ্ট আপনার জীবন থেকে মুছে দিব। জানেন সাহিল ভাইয়া, আমার স্বপ্ন আমাদের 4টা বেবি হবে। 2টা ছেলে 2টা মেয়ে। মেয়ে দুটো হবে আপনার মতো, আপনার মতো মায়াবী চোখের হবে। আর ছেলে 2টা হবে আমার মতো। আমরা অনেক সুখে দিন পার করব। আমাদের বাচ্চাগুলোকেও আমরা ধার্মিক বানাবো, ভদ্র বানাবো। আর আপনার আব্বু আম্মুকে আমি খুব ভালো রাখবো। তারা আপনাকে বলবে আপনি একটি লক্ষ্মী মেয়েকে বউ করে এনেছেন। তাদেরকে কখনো আপনার বোনের অভাব বুঝতে দিব না। আমি তাদের মেয়ে হয়ে সারা জীবন কাছে থাকবো। প্লিজ আমাকে না বলবেন না। আমাকে আপনার ভালোবাসা দিয়ে দিন না দয়া করে। আমি যে আপনার হতে চাই, আপনাকে নিজের করে পেতে চাই। জানেন, আমি বেশি দেরি করতে পারবো না। ক্লাসের একটি ছেলে আমাকে আজ কয়েকদিন ধরে খুব বিরক্ত করছে। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। তার বাবা মাকে নিয়ে আমাদের বাড়ি যাবে। তাই আমি আপনাকে বিয়ে করে আপনার বউ হতে চাই, যাতে কেউ আর আমাকে বিয়ে করতে না চায়।
আমি যখন আগামীকালকে আপনাকে ভালোবাসি বলবো, আমাকে মেনে নিবেন। আপনি না বললে কিন্তু সত্যি সত্যি আপনার সিথি এই দুনিয়া ছেড়ে চলে যাবে। কারণ আমি বেশি কষ্ট সইতে পারি না। আর আপনি হলেন আমার প্রাণভ্রমরা। সেই প্রাণভ্রমরা যদি আমাকে না নেয়, মারা আমি যাব বলে দিলাম। ভালোবাসি, ভালোবাসি, অনেক ভালোবাসি সাহিল। সাহিল কান্নায় ভেঙে পড়ে। নীরব সাহিলকে অনেক দিন পর কান্না করতে দেখে। সাহিল তার বোনের মৃত্যুর সময় কান্না করেছিল। তারপর আর সাহিল কাঁদত না। দীপ, নীরব, রবি সবাই সাহিলকে জড়িয়ে ধরে। সাহিল বলে, শায়লা, আমাকে সিথিকে ফিরিয়ে দে। আমার সিথিকে দে। আমিও ওকে ছাড়া বাঁচব না। ভীষণ ভালোবাসি এই মেয়েটাকে আমি। সাহিল কান্না করতে করতে ওর বাবা মার কাছে চলে যায়। বাবা মাকে জড়িয়ে ধরে বলে, আমাকে সিথি এনে দাও। আমার সিথিকে চাই। সিথিকে পেলে আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। ওর বাবা সাহিলের মাথায় হাত রেখে বলে, আমরা এখনই সিথির বাবা মায়ের সাথে কথা বলবো। সাহিলের বাবা মা সিথির বাবা মার কাছে যায়। সাহিলের বাবা হাত জোর করে অনুরোধ করে, ভাই সাহেব, আপনাদের মেয়েটাকে আমার ছেলেকে দিয়ে দিন। সাহিল খুব ভালো, কিন্তু আমার ছেলেটা হঠাৎ করে একটু খারাপ হয়ে যায়। সিথির বাবা বলে, জি, আমি সবই জানি। আজকে আমাদের শায়লা সব কিছু ভেঙে বলেছে। আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে আমরাও রাজি। সাহিল বলে, সে এক্ষুনি এই মুহূর্তে সে বিয়ে করতে চায় সিথিকে। কিন্তু সিথির বাবা বলে, সেটি তো এখন সম্ভব না। ভীষণ অসুস্থ সিথি, ওর তো জ্ঞানই ফেরেনি। সাহিল সিথির বাবার কাছ থেকে অনুমতি নিয়ে সিথির কেবিন রুমে ঢুকে পড়ে। তোমার বিনা অনুমতিতে তোমাকে স্পর্শ করছি, আমাকে মাফ করে দিও। এই মেয়ে, ফিরে এসো। আমি কিন্তু আমি তুমি না বলেছিলে আমি তোমাকে ডাকলে তুমি আমার বউ হবে? আজ এই মুহূর্তে এখনই তোমাকে বিয়ে করতে চাই। ফিরে এসো তুমি। তুমি যদি ফিরে না আসো তাহলে কিন্তু তোমার সাহিল ভাইয়া মারা যাবে বলে দিলাম। সাহিলের কথা শুনে সিথি চোখ খুলে তাকায়। সিথি অনেকক্ষণ আগে জ্ঞান এসেছে। সে চুপ করেছিল ইচ্ছা করেই। সিথি সাহিলের হাত জড়িয়ে ধরে বলে, এখনই বিয়ে করবেন? পরে আবার কথা ঘোরাবেন না তো? সাহিল তাকিয়ে দেখে সিথি তার হাত জড়িয়ে ধরেছে, তার সাথে কথা বলছে। সাহিল বলে, না সোনা, এই মুহূর্তেই তোমাকে বিয়ে করব। সাহিল নীরবকে ডাক দিতে চায়। সিথি বলে, না না না, এখানে আমি পর্দা ছাড়া আছি, ভিতরে ওদেরকে আসতে দিবেন না প্লিজ। সাহিল বুঝতে পারে ব্যাপারটা, তাই বলে, ঠিক আছে, তুমি তাহলে একটু শুয়ে থাকো, আমি বাইরে যেয়ে বলে আসি। সিথি সাহিলের হাত চেপে ধরে বলে, আপনি আমার কাছ থেকে কোথাও যেতে পারবেন না। সাহিল বাধ্য হয়ে বসে পড়ে। তারপর ফোন বের করে নীরবকে বলে, এক্ষুনি এই মুহূর্তে কাজী ডেকে নিয়ে আয়। নীরব, রবি মিলে কাজী ডেকে আনে। কিন্তু সিথি যেহেতু নাবালিকা, তাই তাদের শুধু শরীয়ত মোতাবেক কবুল পড়ানো হয়। সিথির বাবা সত্য দিয়েছে, সিথির ইন্টার পরীক্ষার পরে মেয়েকে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে ধুমধাম করে উঠিয়ে দিবে। ততদিন পর্যন্ত সিথি সিথির বাসায় আর সাহিল সাহিলের বাড়িতেই থাকবে। সিথির বাবার সব শর্ত মেনে নিয়েছে সাহিল ও তার বাবা মা। সিথি তার হবে, এতেই তার আনন্দ। আজ হসপিটালে সিথি ও সাহিলের বিয়ে হয়ে যায়। সিথি প্রচণ্ড খুশি। বিয়ের পর সবাই কেবিন থেকে বেরিয়ে যায়। সাহিল আস্তে করে সিথির কাছে যায়। সিথির বেডে বসে আর সিথিকে এক হাতে জড়িয়ে বুকের মধ্যে নেয়। সিথির মাথায় চুমু খায় আর বলে, দিলাম তোমাকে বিয়ে করে হালাল স্পর্শ। আমার বুকের মধ্যে থাকতে চাও? আসো, আজকে যত সময় খুশি তোমার আমার বুকে থাকো। আমিও তোমাকে ছাড়বো না। সারা রাত আমার বুকেই থাকবে তুমি। সিথি লজ্জায় সাহিলের বুকে মুখ লুকায় আর বুকে নাক ঘষতে থাকে। সাহিল বলে, জান, এটা করো না প্লিজ, নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সিথি হেসে দেয়। সাহিল সিথির মাথায় আলতো করে চুমু খায়, তারপর বুকে জড়িয়ে রাখে আর আদরে সিথিকে। হঠাৎ করে ওদের রুমে চলে আসে আশা, শায়লা, নীরব, রবি ও দীপ। ওদেরকে দেখে তাড়াতাড়ি করে সাহিলের পিছনে লুকায় সিথি। সাহিলও তাকে চাদর দিয়ে পুরো শরীর ঢেকে দেয় আর বলে, তোরা হঠাৎ করে? নীরব বলে, কি ব্যাপার, তোর বউ কোথায়? সাহিল বলে, আছে। তোরা হঠাৎ করে ভিতরে ঢুকলি, নক করবি না? সাহিলের পিঠের পেছনে মুখ লুকিয়ে আছে সিথি। সিথি বাইরে বের হচ্ছে না। শায়লা বুঝে যাওয়ার পরে বলে, বাহ, বরের পিছনে লুকিয়ে আছিস সিথি, তোর আপুদের দেখেও বের হবি না? সিথি বলে, আপু, তোমাদের সাথে যে ভাইয়ারাও আছে, আমার যে এখন মুখে মাস্ক নেই। শায়লা বলে, কিচ্ছু হবে না, এখন তোর স্বামী তোর সাথে আছে। তোর স্বামী অনুমতি পেলে তোর আর কোনো গুনাহ হবে না। দেখিস না, আমি তো মাস্ক ছাড়াই ঘুরি, কারণ আমাকে তো তোর রবি ভাইয়া অনুমতি দিয়েছে যে তার বউ সবার সামনে মাস্ক ছাড়াই ঘুরতে পারবে। সাথে সাথে বেশম খায় সিথি, বলে, আপু,
তুমি বিয়ে করেছো? শায়লা বলে, হ্যাঁ, আমরা গোপনে আজ থেকে 2 বছর আগে বিয়ে করেছি। আমার প্রতিটা বন্ধুই জানে। খুব ভালো করেছো আপু, হালালভাবেই থাকাই ভালো। তখন সাহিল বলে, তুমিও তোমার মুখ হাত পা দেখাতে পারো, আমার অনুমতি আছে, কারণ আমরা জানি মুখ হাত পা খোলা রেখেও মেয়েরা পর্দা করতে পারে। মুখ হাত পা দেখলে তাতে কোনো গোনা নেই। সিথি সাহিলের কথা মতো সাহিলের পেছন থেকে মুখ বের করে, কিন্তু পুরো চুল ঢেকে রাখে। তারপর সবার উদ্দেশ্যে বলে, আসসালামু আলাইকুম। সবাই একসাথে ওর সালামের জবাব দেয়। দীপ বলে, সত্যি ভাই, তোর কপাল, এত সুন্দর একটি বউ তুই পেলি, আমি পেলাম না। তখন শায়লা বলে, এই তো, এই জন্যই আমার বোন তোদের সামনে আসতে চাচ্ছিল না। দীপ বলে, শায়লা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এখন থেকে সিথি সাহিলের বউ, আমাদের মানে আমার ছোট বোন, তো তাকে নিয়ে বাজে কথা একটু বলবি না, অন্তত আমার সাথে নিয়ে না। ভাই মাপ কর, ভুল হয়ে গিয়েছে। সবাই হাসি ঠাট্টা করে কথা বলে। দীপ নীরব বলে, ভাই আজকে তো তোদের বাসর রাত, তো কি করবি, বউকে রেখে চলে যাবি না এখানেই থাকবি? সিথি সাহিলের হাত ধরে বলে, আমার কাছেই থাকতে হবে, তবে কোথাও যেতে দেব না আপনাকে। ও, তুমি না বললেও সাহিল আজ তোমার কাছেই ঠিক থাকবে, কোথাও যাবে না তোমাকে ছেড়ে। ওর অবস্থা দেখেছো, তোমার জন্য কেঁদে কেটে পাগল হয়ে গিয়েছিল। একে একে সব বন্ধু বান্ধব বাইরে যায়, আর শায়লা বলে, আমি খাবার আনছি, খেতে হবে তো তোদেরকে। সবাই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সিথি আবারও জড়িয়ে ধরে সাহিলকে। সাহিলের বুকে মুখ রেখে বলে, আমি এখানে থাকবো, খবরদার আমাকে রেখে কোথাও যাবেন না। সাহিল বলে, জীবনে একবার তোমাকে ধরেছি, তোমাকে আর ছাড়ছি না। সাহিল বলে, আজ তো আমাদের বাসর রাত, আমাকে যেভাবে রেখেছো, বাসর রাতে যদি কিছু করে ফেলি? সিথি বলে, হলে হবে, সমস্যা কি, আমরা তো স্বামী স্ত্রী। সাহিল বলে, না, আমি একেবারে তোমাকে যেদিন আমার ঘরে নিয়ে যাব, আর সেদিনই প্রথম হবে আমাদের ফুলশয্যা, আমাদের ভালোবাসাময় রাত। তার আগে তোমাকে আমি গভীরভাবে ছুব না। তবে আজ যেহেতু প্রথম বাসর রাত, আজকে তো একটি গিফট তোমার পাওনা। সাহিল তাকায় সিথির ঠোঁটের দিকে আর বলে, এই যে জাদুকরি ঠোঁট, এটা এখন থেকে আমার। সঙ্গে সঙ্গে সিথির ঠোঁটের দুটো তার দখলে নিয়ে নেয়। সিথি সাহিলের কাজে পুরোই অবাক হয়ে যায়। বুঝতে পারে তার স্বামী তাকে প্রথম ভালোবাসা দিচ্ছে, সেও মত্ত হয় স্বামীর ভালোবাসাতে। শায়লা ও রবি এসে দুজনকেই এইভাবে দেখে। আস্তে করে তারা দরজা চাপিয়ে দিয়ে সরে যায়, বাইরে যেয়ে হাসতে থাকে, কারণ ওরাও তো স্বামী স্ত্রী। ওরা জানে যে কখনো একটি স্বামী স্ত্রীর ভালোবাসার মুহূর্তে বাধা দেওয়া উচিত না। একটু পর দরজায় নক করে শায়লা ও রবি বলে, আমরা এখন কি ভেতরে আসতে পারি? তোদের কাজ কি শেষ, সিথি ও সাহিল? চলবে। আমার জীবনের বসন্ত তুমি, গল্পের দ্বিতীয় অংশ।